স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, অধ্যাপক, লেখক নাশিদ কামালকে। আপনার কাছ থেকে শুনতে চাই আব্বাস উদ্দিনের সম্পর্কে আগে আমাদের। 1899 হলো কবি কাজী নজরুল ইসলাম, 1900 সালে হলো আমার নানা, 1901 সালে হচ্ছে আমার দাদু আব্বাস উদ্দিন আহমেদ। তো নানা একটি বই লিখে গেছিলেন, চেজিং ড্রিমস। হ্যাঁ, উনি ওনার যে স্বপ্নটাকে, এবং উনি ইংরেজিতে লিখে গিয়েছিলেন, 81-82 দিকে উনি লিখেছেন। তো সেই সময়টাতে তিনজনের যে একটা অ্যানালিসিস যদি আমি করি, যে তিনটে বই, তিনটে লোকে, তিনজনই খুব বড় বড় মহিরুহ আমাদের সমাজের। কবি কাজী নজরুল ইসলাম 1899, উনি জন্মগ্রহণ করেন চুরুলিয়া গ্রামে, যেটা হচ্ছে পশ্চিম বাংলাতে পড়ছে, এবং ওনার পরিবার সবসময় আমরা বলে থাকি যে উনি খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। এটা কিন্তু একটা ভুল ইনফরমেশন। ওনার পরিবার খুবই খ্যাতিমান একটি পরিবার ছিল। তাদের পরিবারটা এসেছিল পাটনা থেকে। সেখানে তারা আরবি, ফার্সি সবাই জানতো। ওনার 7 পুরুষ পর্যন্ত ট্রেস করা গেছে। পরবর্তীতে যখন ব্রিটিশ রাজ এলো, তখন ওই পরিবারটা 4 প্রজন্ম পূর্বে তারা এই চুরুলিয়া গ্রামে চলে আসে। আব্বাস উদ্দিন যখন কলেজে পড়তেন, তখন একটা মিলাদ মাহফিলে কবি কাজী নজরুল ইসলামকে দাওয়াত করা হয়। সবাই আলাপ করে দিচ্ছে, এই হচ্ছে আব্বাস উদ্দিন ছোট থেকে গান গাইতো। ওনার এলাকাতে ওনার খুব খ্যাতি ছিল এবং খুব ভালো লিখতেন উনি। তো লেখা বিভিন্ন ম্যাগাজিনে দিয়ে উনি একটা উপাধি পেয়েছিলেন, সাহিত্য বিশারদ। তো ওনার বন্ধুরা বলেছে যে কাজীদা, উনি হচ্ছেন আব্বাস উদ্দিন আহমেদ, আমাদের এখানে খুব ভালো লেখে, খুব ভালো গান গায়, স্কুলের চমৎকার ছাত্র, ফার্স্ট হয় সবকিছুতে। ওর নাম হচ্ছে আব্বাস উদ্দিন আহমেদ সাহিত্য বিশারদ। এই কথা শুনে নজরুল খুব হাসলেন, বললেন আমি এতগুলো বই পাবলিশ করেছি, আমার নামের পেছনে এত বড় কোনো লেজ নেই, তোমার নামের পেছনে বাপ রে বাপ, সাহিত্য বিশারদ একেবারে। তাই শুনে আব্বাস উদ্দিন লিখছেন যে আমার এমন লজ্জা হলো যে আমি এরপর থেকে আর কোনোদিন সাহিত্য বিশারদ শব্দটি আমার নামের সাথে ব্যবহার করিনি। আব্বাস উদ্দিন আহমেদ প্রত্যেক ছুটিতে, ওই যখন ভীষণ গরমটা পড়ে, তখন ওনার মে জুন মাসে ওনারা দার্জিলিং এ যেতেন বেড়াতে। তো আব্বাস উদ্দিন ওখানে গেছেন, দেখেন একটা হলের মধ্যে দূর থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন, অনেক ভিড়, কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা আবৃত্তি করছে। তো উনি ছিলেন হলের একদম পেছনের দিকে। উনি চাইছিলেন যে কেউ ওনাকে না চিনুক, উনি এখানে এমনি বেড়াতে এসেছেন, হলে একটুখানি ঢুকে উকি মেরে উনি চলে যাবেন। তার মধ্যে একজনই ওনার চেনা লোক ওনাকে দেখতে পেয়েছে এবং আস্তে করে গিয়ে কবির কানে কানে বলেছে যে ওই সেই কুচবিহারের আব্বাস উদ্দিন আহমেদ ওখানে এসেছে। যেই না বলেছে, আব্বাস উদ্দিন আহমেদকে ডেকে পাঠিয়েছে কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতা বলতে বলতে একটু গ্যাপ নিয়ে উনি বলছেন যে আমি শুনেছি এখানে আব্বাস উদ্দিন আহমেদ এসছে, তুমি স্টেজে এসো। তো যাওয়ার পরে ওনার কোনো প্রস্তুতি নেই, বলছে তুমি একটা গান গাও। তো ওই এলাকাটা দার্জিলিং এলাকা, কুচবিহার এলাকা কিন্তু নেপালের কাছাকাছি। তো দাদু অনেক নেপালি গান জানতেন। আজুরে যাও যাও, এই গানটা কবিকে শোনালেন এবং পুরো হলের মধ্যে খুব তালি পড়লো। তারপর বললো যে আরেকটা গান শোনাও। এইভাবেই কবি কাজী নজরুল ইসলামের সাথে আব্বাস উদ্দিনের সখ্য হলো। ওনার বাবার ইচ্ছে ছিল যে এত ভালো পড়াশোনায় আছে, আস্তে আস্তে করে ওকেও ওকালতিতে ট্রেনিং দেবে বা পড়াশোনা করে ওনার যে ব্যবসা বাণিজ্য আছে সবকিছু দেখাশোনা করবে। কিন্তু আব্বাস উদ্দিনের মনে, আর ওনার বন্ধুরা, তারপরে ওনার পারিপার্শ্বিক যারা ছিলেন, সবাই বলতেন যে আব্বাস, তোমার এত ভালো গলা, তুমি কলকাতায় চলে যাও, ওখানে গিয়ে তুমি গান রেকর্ডিং করো। কলকাতায় গিয়ে উনি প্রথম রেকর্ড করলেন। 3-4টে গান ওনার বন্ধু শৈলেন উনি লিখে দিয়েছিলেন এবং জিতেন মৈত্র তিনি সুর দিয়েছিলেন। সেগুলো ছিল আধুনিক বাংলা গান। কোন বিরোহী নয়ন জলে বাদল ঝরে গো, শৈলেন রায় তার বন্ধু। তারপরে তো ওখানে HMV-তেই তো কাজী নজরুল ইসলাম ছিলেন, তার সাথে ওনার দেখা হলো। উনি আব্বাস উদ্দিনকে দিয়ে গাওয়ালেন বেসুর বীণায় ব্যথার সুরে বাঁধবো গো পাষাণ বুকে নিঝর হয়ে কাঁদবো গো। আব্বাস উদ্দিনকে পেয়ে কাজী নজরুল ইসলাম ভীষণ খুশি হলেন, কারণ বেশিরভাগ বন্ধুই সনাতন ধর্মী ছিলেন এবং আব্বাস উদ্দিনের গানের প্রতি ঝোঁক, সাহিত্যের প্রতি ঝোঁক, কবিতার প্রতি ঝোঁক, এই সব মিলিয়ে উনি একটা সিমিলার লেভেলের মানুষ পেলেন ওনার সাথে।
তো তাকে নিয়ে আপনারা জানেন যে ওনার ছেলে যখন অসুস্থ, ওনার খুবই দৈন্যদশা, এবং বাগিচায় বুলবুলি গজলটি তিনি লিখে তার বন্ধু শৈলজানন্দর হাতে দিয়ে বলেছিলেন যে HMV স্টুডিওসকে বলো ওরা রেগুলার বেসিসে আমাকে যেন 5 টাকা করে দেয়, তাহলে আমি এই ধরনের গান আরো লিখে পাঠাবো। ফরিদা বাই নামে একজন ডান্সার, নৃত্যশিল্পী, তিনি ইজিপশিয়ান গজলের সাথে এই নাচটা পরিবেশন করছেন। ওটা দেখে যখন গাড়িতে উঠলেন, ওনারা গাড়ি ভাড়া করতেন, আবার নজরুলের খুব গাড়ির শখ ছিল, উনি ভালো ভালো যখনই ওনার টাকা পয়সা থাকতো উনি ভালো ভালো গাড়ি কিনতেন। এবং ঢাকায়ও যখন উনি এই ধানমন্ডিতে থাকলেন তখন ওনাকে গাড়িতে বেড়াতে নিয়ে গেলে এই দৃশ্যটা আমি নিজে দেখেছি যে উনি আর গাড়ি থেকে নামতে চাইতেন না, যখন বেড়ানো ফেরত হয়ে ফেরত আসতো ওনার গাড়ি থেকে নামানো যেত না, খুব পছন্দ করতেন বাচ্চাদের মতন। তো ওই গাড়িতে করে যাচ্ছেন, তখন উনি আব্বাস উদ্দিনকে বললেন একটা কাগজ আছে, কোনো ছেঁড়া কাগজ আছে? বলে আছে, বের করে দিল, কলম দিয়ে উনি লিখলেন, আসে বসন্ত ফুলবনে সাজিবন ভূমি সুন্দরী, আসে বসন্ত ফুলবনে। যখন আমার আব্বা 20শে বৈশাখ জন্মগ্রহণ করেন, তখন আব্বাস উদ্দিন দৌড়ে গেলেন কাজীদার কাছে, তার প্রিয় কাজীদা, কাজীদা কাজীদা, যে আমার যে ঘরে একটি ছেলে হয়েছে, পুত্রের কি নাম হবে? তখন কাজীদা চোখ বন্ধ করে উনি বললেন যে পুত্রের নাম হবে মুস্তাফা কামাল। ওনার স্ত্রীর নাম ছিল দোদুল, আমার স্ত্রীর নামটা তোমার ছেলেকে দিলাম, দোদুল নাম রাখো। তো আব্বাস উদ্দিন বইতে লিখছেন যে আমি দোদুল নামটা না রেখে আমি দুলু নাম রাখলাম, একটু বদলে রাখলাম। উনি বললেন যে এই ছেলেকে আমি বর দিলাম, এ যেন ন্যায় নীতির ঊর্ধ্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে। এবং সেই কথা মনে রেখে আব্বাস উদ্দিন তার বড় ছেলেকে গান শেখালেন না, উনি তাকে ওকালতির দিকে ধাবিত করলেন না। আব্বাকে লন্ডনে পাঠিয়েছেন, ব্যারিস্টারি পড়িয়েছেন। একটি গান আমার আব্বা খুব গাইতেন, শেখালে কাকুন চুড়ি পরিয়া নারী ধরিতে পারে যে উদ্ধত তরবারি। তখন ইসলামী সঙ্গীত লেখার ক্ষেত্রেও তো আব্বাস উদ্দিনের একটা বড় ভূমিকা ছিল নজরুলের। যে আব্বাস উদ্দিন নজরুলকে বললেন যে উর্দুতে অনেক গান আছে রাসূলের শানে, খোদার শানে, কিন্তু বাংলাতে নেই। তখন HMV স্টুডিওস রাজি হয়নি, তখন উনি বহু কষ্টে রাজি করালেন এবং নজরুল তখন বসে লিখলেন ওই গানটা, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এবং অপর পৃষ্ঠায় ছিল ইসলামের ওই সাউদালয়ে এলো নবীন সাউদাগর। সঙ্গীত করি অতটা কন্টিনিউ করেনি যতটা আমরা পরে ভাটিয়ালি ভাওয়াইয়া বা জানি। আসলে ওনার ভাটিয়ালি ভাওয়াইয়ার প্রতি সবচেয়ে বেশি অনুরাগ ছিল, কারণ মাঠে ঘাটে তাদেরই গান শুনতেন, কেউ হাতি কে ধোয়াচ্ছে, কেউ গাড়িয়াল ভাই গাড়ি চালিয়ে যাচ্ছে, এবং পথগুলো আমি গিয়েছি কোচবিহারে, পথগুলো খুব বন্ধুর। তো ওই যে বন্ধুর পথ গাড়িটা চলে না এরকম এরকম করে, তার সাথেই কিন্তু ওই গলা ভাঙাটা প্র্যাকটিস করে, ওই জন্যই গলাটা ভাঙা। কবি জসিমউদ্দিনের গান, হ্যাঁ, নদীর কুল নাই কিনার নাই, এই সমস্ত গানগুলো লাস্ট ফেজ ওনার জীবনের শেষ পর্যায়গুলো, মানে কলকাতা জীবনের শেষ পর্যায়গুলোতে, প্রাণসখীরে, ওই শোন কদম্বতলে, এই সমস্ত গান উনি রেকর্ড করেছিলেন। এবং খ্যাতির একেবারে চূড়ান্ত, সবচাইতে বেশি ফাঁদে পড়িয়া বগা কান্দে ওই গানটা। ওনারা সেই আমলে কিন্তু ওই যে বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে, নিজেরা ওরকম ড্রেস পরে মাথায় ইয়ে দিয়ে, হ্যাঁ, কৃষকের ড্রেস পরে মাথায় গামছা বেঁধে, হ্যাঁ, আজকে আরবিন যেমন সেই বস্টনে গিয়ে গামছা বেঁধে সে গান গাইলো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলো, আরমিন আমার মেয়ে, এবং সেই গানটা গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছে। এটা সূত্রপাত হয়েছে সেই অত আগে থেকে, যে গামছা বেঁধে আব্বাস উদ্দিন আহমেদও জসিমউদ্দিনকে সাথে নিয়ে যে গাছ কাটার যে ধান ভানিরে ওটা করতে করতে গানটা গেয়েছিলেন। আব্বাস উদ্দিন কিন্তু নিজের বইতেও সেটা লিখেছেন, উনি লিখেছেন যে হোসেন শাহিদ সরওয়ার্দী উনি উর্দু বলতেন অনেক বেশি, এবং আব্বাস উদ্দিনকে ডেকে বললেন যে তুমি আমাকে একটা গান শোনাও। তখন উনি শোনালেন স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা, এই যে আজকের আমাদের শ্যামল দিনে, স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা এসো মালবিকা মালবিকা। আমি জন্মগ্রহণ পরে
দাদু 1 বছর মাত্র বেঁচে ছিলেন, তারপরে উনি মারা গেছেন। আব্বাসউদ্দিনের নাতনি হিসেবে সবাই আমাকে অনেক আদর করতেন, এবং আমি যে রোজ ক্লাসে ফার্স্ট হচ্ছি তখন তো বুঝিও না। প্রত্যেকটা কবিতা ওনারা বলছেন, সঙ্গে সঙ্গে আমি মুখস্থ করে আজো না ফিরেলে প্রীতম আমারি, কেমনে আখি বাড়ি রাখিনি বাড়ি, আজো না ফিরেলে প্রীতম। এটা হয়তো কবি গোলাম মোস্তফা আমার ফুপুকে শিখাচ্ছেন, আমাকে তো শিখাচ্ছেন না, কিন্তু আমি পাশে বসে আছি, ঘোরাঘুরি ভগবানে করছি। কিন্তু ফেরদৌসী রহমান। হ্যাঁ, ফুপুকে যা যা গান শেখানো হচ্ছে, আব্দুল করিম ওনার চাচা ছিলেন, তিনি আজি ভাহাল করিয়া শিখাচ্ছেন, আজি ভাহাল করিয়া বাজান রে দোতরাহা সুন্দরী কমলাহা নাচে। লেখালেখি এটাও আমি খুব ছোটবেলা থেকে, আমার স্কুলের ম্যাগাজিন, কলেজের ম্যাগাজিন, তারপরে রাহাত খান সাহেব খুব আমাদের বাসায় আসতেন, মা লেখক ছিলেন বলে তাই উনি খুব আমাদের বাসায় আসতেন, এবং উনি আমাকে বলতেন যে এইটা ঈদের সময় এটা হবে, তুমি একটা লেখা দাও, তুমি এটা লেখো, তুমি ওটা লেখো। এদের দ্বারাই পরিবেষ্টিত ছিলাম। আব্দুল করিম যে আব্বাসউদ্দিনের ভাই, যিনি আমাদের সমস্ত ভাওয়াইয়াগুলো রচনা করেছেন, উনি খেয়াল করেছেন যে আমার আসলেই গানের প্রতি খুব ঝোঁক। তখন উনি আমার মাকে বলেছেন যে বৌমা, তুমি এক কাজ করো, আমার মেয়েদেরকে ওস্তাদ পিসি গোমেজ গান শেখায়, তুমি ওনাকে নাশিদের জন্য রেখে দাও। হ্যাঁ, কারণ আমি দেখতে পাচ্ছি যখনই উনি ওই গানগুলো আমার ফুপুকে শেখাতেন, ময়না ডাকতাম আদর করে আমার ফুপুকে, তখন আমি পাশে বসে থাকতাম, আর মাঝে মাঝে আমি গাল ফুলাতাম যে তুমি খালি ময়নাকে গান শেখাও, আমাকে তো কোনোটা শেখাও না। তখন উনি একটা গান লিখলেন আমার খাতার মধ্যে, এলামুর পাইবা ঘুমরা বাজে রে, মুই কেমনে রে বাহিরা যাও, ওরে ঘরে মোর শ্বশুর বাহিরাত ভাসুর রে। আব্বাসউদ্দিনকে দেখিনি, কিন্তু আমার ভেতরে যে এটা ঢুকে গেছে আব্বা আম্মা অতটা বুঝতে পারেননি। ওনারা খুবই পড়াশোনায় জোর দিতেন। আমি তারপরে হোলি ক্রস স্কুলে ভর্তি হলাম, ওখান থেকে স্ট্যান্ড করলাম সপ্তম সায়েন্স সেকশনে, ইন্টারমিডিয়েটে বোর্ডে সেকেন্ড হলাম। আমি 15 বছর বয়স থেকে দেশ বিদেশে যেতে আরম্ভ করেছি সরকারি ডেলিগেশনে। বিটিভিতে আমরা 3-4 জনই ছিলাম যারা আমরা তখন খুবই বিখ্যাত ছিলাম। শিমুল বিল্লা নাম ছিল ওর তখন, শিমুল ইউসুফ। তারপরে আরেকটি মেয়ে ছিল রিটা শাবনাম, কাশফিয়া বিল্লা। হ্যাঁ, এরকম আমরা 4-5 জন ছিলাম হাতে গোনা, যারা আমরা একদম ছোটবেলা থেকে টেলিভিশনে বড় হয়েছি। নাটক, নভেল, উপস্থাপনা, গান গাওয়া, গান শেখা। মোস্তফা মনোয়ার আমাদেরকে তৈরি করেছিলেন যে সবকিছু করতে পারবে তোমরা, এটা বলবে না যে আমি এটা পারি না। অনার্স করলাম যখন, তখনও ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, এবং ওটা হওয়ার পরে যখন আমার আব্বাকে গিয়ে হাইকোর্টে গিয়ে আমি সালাম করলাম, তখন আব্বা বলল, মা এটা তো মাত্র শুরু, আরো তো তোমার অনেকগুলো ডিগ্রি বাকি আছে। তারপরে এমএসসি করলাম, ফিরে এসে আইসিডিডিআরবি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম। ওখান থেকে আমি আবার স্কলারশিপ নিয়ে ইংল্যান্ড চলে গেলাম, 2 বাচ্চা নিয়ে পড়াশোনা করতে চলে, পিএইচডি করতে চলে গেলাম। আর আপনার মেয়ে আরবিন, খুবই চেয়েছিলাম যে আরমিন এবং আশনান, যে আমার ছোট মেয়েটা, ও লন্ডনে চলে গেছে, ও আর সেটা কন্টিনিউ করেনি। ওকে আমি নাচ শিখিয়েছিলাম, মুনমুন আহমেদের কাছে কারথাক শিখিয়েছিলাম। আমার আবার খুব ইচ্ছা ছিল যে দুজনেই ওরা গায়ক বাদক এসব হোক। এক একজনের এক এক ইচ্ছা, কিন্তু আমার আব্বা আম্মা সবসময় চাইতেন যে আমি আমার পড়াশোনাটাকে প্রেফারেন্স দিই, এবং ওনাদেরই খুবই ইনসিস্টেন্স, আব্বা আম্মা তুমি এমএসসি করে আসলে, তুমি পিএইচডি করলে না। তারপরে আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি যে মেয়েদের জীবনে স্বামী সংসার সব সামলে পিএইচডি করা কত হার্ড। আরে আমি তো পারবো, তাহলে তো আমার যাওয়া উচিত। তারপরে আবার আমি 2 বাচ্চা নিয়ে একাই চলে গেছি পিএইচডি করতে, ওখানে ইংল্যান্ড থেকে পিএইচডি করে ফেরত এসেছি। তারপরে পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 বছর ছিলাম, আইইউবিতে 14 বছর ছিলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ছিলাম, তারপর ব্র্যাকে খণ্ডকালীন ছিলাম। আমি 2 বার আমেরিকাতে পড়াতে গেছি। হ্যাঁ, এসআইইউ বলে সাদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে, এবং পেন স্টেট ইউনিভার্সিটিতে, এবং ইংল্যান্ডে ইউসিএল বলে একটি ইউনিভার্সিটিতে পরিসংখ্যানে পড়াতে গেছি। আমার নজরুল সঙ্গীতটাকে ছেড়ে দিতে ইচ্ছা হয়নি, এটার পেছনে আমি অনেক দিন ঘুরেছি, ওস্তাদদের সাথে শিখেছি, এবং আস্তে আস্তে সকালবেলা যখন চ্যানেল আইতে আমার গানটা যেত, দেখতাম আমার আব্বা এসএমএস করছেন, খুব সুন্দর হয়েছে তোমার গানটা। নজরুলের গান বিশেষ করে আপনার জীবনকে কিভাবে, আপনার ফিলসফিকে, আপনার দৃষ্টিভঙ্গিকে, একটা হলো যে আপনার বাবা মা পরিবার আপব্রিঙ্গিং হলো,
কিন্তু আলাদা করে ইন্ডিভিজুয়ালি নজরুল কিভাবে কন্ট্রিবিউট করলো? প্রথমেই বললাম যে যে গানগুলো আমাদের বাড়িতে গীত হতো কিংবা আমি যে সমস্ত অনুষ্ঠানে যেতাম ছোট একটা শিশু হিসেবে, তখন থেকেই আমি কবি কাজী নজরুল দ্বারা খুবই প্রভাবিত। আর উনি আব্বার নাম রেখেছেন, ওনার নামের অর্ধেকটা তো আমার আছে নাশিদ কামাল, এটাও আমার বিয়ে হয়েও আমি নামটাকে বদলাইনি। অনেক গান আমি টেলিভিশনে শুনতাম, সোহরাব হোসেন ঘন ঘন আমাদের বাড়িতে আসতেন, উনি যে গাইছেন সেই গানগুলো আমি শুনতাম, গাইতাম নিজে নিজে, এবং সেগুলোর কথা দিয়ে আমি অত্যন্ত প্রভাবিত হতাম। গান গাওয়ার চাইতে বেশি কবিতাগুলো বসে বসে পড়তাম। জয় হোক শান্তির জয় হোক, তিনি তো বারবার দূর হোক অভাব ও ব্যাধি শোক ও দুঃখ, দূর হোক অভাব ও ব্যাধি শোক ও দুঃখ, দুঃখ গ্লানি বিদ্বেষ ও অহেতুক। এটা তো কোনো ধর্মের না। মৃত্যু বিজয়ী হোক অমৃত লোভ, ভয়ভীত দুর্বল নির্ভয় হোক জয় হোক, রবে নাই শৃঙ্খল ও শৃঙ্খলতার। এই গান গাইতে গাইতে আমি একটা মানুষ, আমি আন্দোলিত হব না? আমি তো সারাদিন এই গান বাজনার মধ্যে আছি। রফিকুল ইসলাম কিন্তু আমাকে এই অনুবাদ সাহিত্যে খুব আগ্রহ দেখিয়েছেন। কবি ছিলেন আব্দুল মান্নান সৈয়দ, ওনাকে আমরা সব্যসাচী কবি বলতাম। উনি মেকআপ রুমে আমাকে বলছিলেন যে নাশিদ, তুমি যে নজরুল সঙ্গীত গাও, শুধু নজরুল সঙ্গীত গাওয়ার মধ্যে সীমিত রেখো না, তোমার কলম থেকে কিন্তু আরো অনেক কিছু আমরা আশা করি। এবং আপনার নিজেরও তো যেটা মৌলিক সৃষ্টি, আপনি কবিতা বা উপন্যাস, মৌলিক সৃষ্টি আমার উপন্যাস, ছোট গল্প। হ্যাঁ, মোট 17টা বই আমার পাবলিকেশন হয়েছে। তার মধ্যে আমার ছোটবেলার অনেকগুলো লেখা, আমি দ্য পিপল বলে একটা ম্যাগাজিনে অনেক লেখা দিয়েছিলাম, তারপর ডেইলি স্টারে লিখতাম, তারপর আরো বিভিন্ন পত্রিকা তে লিখেছি। একটা পত্রিকার নামটা মনে পড়ছে না, অনেক দিন ধরে লিখেছি, সেখানে কন্ট্রিবিউট করে ওগুলোকে একসাথে করে আমি সংকলন হিসেবে বার করেছি দুটো বই। একটা নাম দ্য গার্ডেন অফ এরার্স, যেটা নজরুল বলেছিলেন ভুলের কাননে, ওটাকে আমি ইংরেজিতে লিখেছি দ্য গার্ডেন অফ এরার্স। আরেকটা বইয়ের নাম হচ্ছে লাইফস লিরিক্স, এই নামে আমার একটা ডেইলি স্টারে 4 বছর ধরে আমার শোবিজ, যে ওদের সাপ্তাহিক শনিবারের পত্রিকা, সেটার মধ্যে আমার একটা লেখা থাকতো। আপনার জাপানি, চীনা বা আমি ওসব গান শুনি নাই, কিন্তু রোমানিয়া আমরা শুনতে চাই একটা। একদিন আমার আব্বা এলেন, বললেন তোমাকে টেলিফোনে পাওয়া যাচ্ছে না, তোমাকে পরশুই জাপান যেতে হবে। তখন আমার 30 বছর বয়স, দুটো মেয়ে হয়ে গেছে, ছোট মেয়েটা অনেক ছোট। কি ব্যাপার? বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে তোমাকে ইয়ে করা হয়েছে, তোমাকে ফোনে না পেয়ে আমাকে ওরা জানিয়েছে যে আমি লিডার অফ দ্য ডেলিগেশন, হ্যাঁ, 8 জন মেম্বার আমার সাথে যাবে এবং আমাকে যেতে হবে জাপানের বিভিন্ন জায়গায়, এবং গিয়ে সেখানে বক্তৃতা দিতে হবে নিজের দেশ সম্পর্কে, নিজেদের দেশের গান গাইতে হবে এবং জাপানিজ গান গাইতে হবে। হ্যাঁ, এখন কোথায় পাবো? তাড়াহুড়া করে তারপরে ওই কয়েকটা গান শিখেছিলাম, 3টে গান এখন মনে আছে। সিতুয়া হিঙ্গুরেতে নিন্দামি কোনামি, এটা একটা গান। আরেকটা হলো ইনোচি মাদে মোতো আনাতানি হোরেতে মোইতা ওয়াতাশিনা বাকাদেশিতা, এটা লাভ সং। আর আগেরটা ছিল পল্লী সঙ্গীত। এইসব গেয়ে গিয়ে আমাকে বেড়াতে হলো। মোটামুটি সঙ্গীত, লেখাপড়া, চর্চা, কি বলে একাডেমিশিয়ান হওয়া, এটা আমার পরিবারের মধ্যেই আছে। আর্মেনিয়ার এই যে লাস্ট যে ঘটনাটা আমাদের খুবই আমরা গর্বিত, গ্র্যামিতে মনোনয়ন পাওয়া এবং বার্কলে থেকে আমরা জানি খুবই প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, সেখানে তার স্টুডেন্টশিপ হওয়া, এইটা একটু শুনতে চাচ্ছি। আর্মিন ছোট থেকেই গানে খুব ইন্টারেস্টেড ছিল, তো আমি ওকে শেখাতাম আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমিতে এসো গান শিখিতে। তারপরে বাড়িতেও ওর সুজিত মোস্তফার কাছে 10 বছর বয়স থেকে ক্লাসিক্যাল শিখছে। তারপরে ইকোনমিক্সে সে অনার্স করেছে ইংল্যান্ড থেকে। তারপরে আমাকে বলছে আম্মা আমি আরেকটা অনার্স করতে চাই বার্কলি থেকে, এরকম একটা কলেজ অফ মিউজিক আছে, আমি কিন্তু আবার ওটার নাম শুনিনি। আচ্ছা, তা বলছে আমি ওখান থেকে অনার্স করব। আবার অনার্স করতে চাও? তো এটা তো স্কলারশিপ না পেলে আমার পক্ষে দ্বিতীয়বার তোমাকে পড়ানো সম্ভব না। হঠাৎ একদিন আমাকে বললো আম্মা বোম্বেতে এরকম একটা পরীক্ষা নিচ্ছে ওরা, সাউথ এশিয়াকে ওরা একটা স্কলারশিপ দেবে। তা বললো যে আমি পরীক্ষা নিচ্ছে, তুমি জানো? কিসের উপরে? জ্যাজ মিউজিক। তুমি জানো? বলে হ্যাঁ, ওরা তো ডিজিটাল, ওরা সব কিছু জানে। তারপর সে টিকিট কেটে ইয়েতে চলে গেল, বম্বেতে চলে গেল। আমার একটা বন্ধু ছিল, তার বাসায় গিয়ে ও পরীক্ষা দিল। পরীক্ষা দিয়ে ও সাউথ এশিয়া থেকে ও স্কলারশিপটা পেয়ে গেল। 14 সালে
ও আমাকে হঠাৎ একদিন ফোন করেছে যে আম্মা আমার একটা এরকম আমার একটা সুর মাথায় আসছে, হ্যাঁ আমার পরীক্ষা দিতে হবে কালকেই। আমি ভাবছিলাম যে একটু টেলিভিশন বন্ধ করে চিন্তা করে আমি ওকে একটা গান বলবো, বলছে এক্ষুনি। আমি এক্ষুনি বললাম, জাগো পিয়া আর ঘুমায়ো না, নিশির স্বপন ভোলো ভোলো। ওই হঠাৎ মনের মধ্যে সৃজন ছন্দে আনন্দে নাচ নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, ওই ভোলো ভোলো দুটো লাইন আমার মনে এসেছিল। তারপরে আমি অন্য একটা বিষয় নিয়ে জাগো পিয়া আর ঘুমায়ো না গানটা ওকে প্রম্পট করলাম, জাগো পিয়া আর ঘুমায়ো না, জাগো পিয়া আর ঘুমায়ো না, নিশির স্বপন ভোলো ভোলো, নিশির স্বপন ভোলো ভোলো। প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য মানে একটা একটা করে দুয়ার অতিক্রম করা। যে কবি কাজী নজরুল ইসলাম তারুণ্য যে আর্টিকেলটা লিখেছিলেন, ওটার মধ্যে লিখেছিলেন যে ডুবুরি একেবারে পানির নিচে গিয়ে একটা পার্ল তুলে নিয়ে আসছে, আর যে একবার আকাশ চুম্বী হয়ে এই প্রত্যেককে আমি তারুণ্য দিয়ে আমি গিফট দিলাম, এবং আমি চাই যে এই তারুণ্য তোমরা কালটিভেট করো। সেটাই সব সময় আগামী প্রজন্ম মনে রাখবে যে যা যা আমরা করতে পারবো মানব জীবনকে আরো উন্নত করার জন্য, যা কিছু এক জীবনে আমরা করতে পারবো সেটা যেন আমরা করে যাই। আপা এখন এমনিতেই কি করছেন এই মুহূর্তে কাজের মধ্যে, বিশেষ সেটা লেখালেখি অনুবাদ হতে পারে বা সঙ্গীতের ক্ষেত্রে হতে পারে? হ্যাঁ, দুটোই হচ্ছে আসলে। একটা সঙ্গীত জীবন যেহেতু আমার আছে, চাকরিটা আর করছি না, 65 হওয়ার পর থেকে আমি আর চাকরি ইস্তফা দিয়ে শুধুই ওই মাঝে মাঝে লেকচার দিতে যাই, সেটার জন্য আমার প্রস্তুতি লাগে। আর ইয়েতেও হোয়াটসঅ্যাপেও গানও শিখাই, হোয়াটসঅ্যাপে নজরুলের উপরে কোর্সও দেই। তারপরে বাসায় এসে ছাত্রছাত্রীরা গান শেখে। আর এই যে তুমি তো দেখছো চ্যানেল আইতে যাচ্ছি ও বিটিভিতে যাচ্ছি, এই প্রোগ্রামগুলোর পেছনে অনেক প্রস্তুতি লাগে। কবি কাজী নজরুল ইসলামের পক্ষ থেকে উনি যদি বেঁচে থাকতেন, ওনার নাতি নাতনিরা যা করতো আমি হয়তো সেভাবে ওনার কথাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর অন্য কিছু বই লিখছি, একটা বই যেমন লিখছি আমার জীবনী, সেটা ইংরেজিতে প্রায় শেষ হয়ে এসেছে। আরেকটা লিখছি আমি 1972 সালে আমি প্রথম কলকাতা যাই এবং গত বছর লাস্ট কলকাতা যাই। এই যে এতগুলো বছরে কলকাতা আমি কি অনুষ্ঠান করলাম, কাদের সাথে দেখা হলো, কারা আমাকে দাদুর কথা বললো, কারা নজরুলের কথা বললো, নজরুলের চুরুলিয়াতে গেলাম, কোথায় আসানসোলে গেলাম, কি কি আমার অভিজ্ঞতা হলো, এটা সম্পর্কে একটা বই লিখছি। এখনকার প্রজন্ম যারা বিশেষ করে আর্মিন যে জেনারেশনের সঙ্গে যুক্ত, আমরা কোক স্টুডিওতে ওদের পারফরমেন্স দেখি, তো ওদের বন্ধুদের বা এই জেনারেশনের যে গানগুলো এইগুলোকে আপনি কিভাবে দেখেন? আরমিন তো অনেক দিন ধরেই আমার সাথে আছে, তো যখন থেকে ঘাস ফড়িং ওর ব্যান্ড শুরু হলো, যারা পারফর্ম করলো কোক স্টুডিওতে, এবং যারা একটা নাটক হয়েছিল বীরাঙ্গনা জামিল সাহেবের, সেই নাটকের মধ্যেও ওরা কিন্তু সাইডে লাইভ মিউজিক, যেটা আরমিন পরিচালনা করেছে, কোনো একটা প্রজেক্ট করবে, ও এসে আমাকে বলে আম্মা এই গানটা এরকম। একটা সিনেমা সম্রাট বলে একটা সিনেমা করলো, সেটার মধ্যে অনেকখানি সে সুর সংযোজন করেছেন আর কি। তো ওখানে কি কি গান সংযোজন হবে ও সবসময় আমাকে কনসাল্ট করে। তো এটা আমার একটা আনন্দ যে আমার বাচ্চাটা আমাকে জিজ্ঞেস করে সবসময়। একটি নজরুল সঙ্গীত সে সংযোজন করেছে, রসমঞ্চে দোল দোল লাগে রে জাগে নৃত্যে গৈরি দোল, আজি রাস নৃত্য নিরাশ চিত্ত জাগরে, চলো যুগলে যুগলে বন ভবনে, আননি থর হেমন্ত হিম পবনে, চঞ্চল হিল্লোল রসমঞ্চে। জসিমউদ্দিনের জন্মদিন করলাম, তার সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। কবি গোলাম মোস্তফার কথা লোকে ভুলে গেছে, হ্যাঁ, ওনার কি অপূর্ব সুন্দর সুন্দর গান। মরুভূমি নৌকো তুমি, তুমি যে গুল বাগিচা, তোমার ফুল না ফুটলে ধরায়, গুল বাগিচা সবই মিছা। কবি গোলাম মোস্তফা কিন্তু কবি কাজী নজরুল ইসলামের অনেক কিছুতেই বাধা দিয়েছিলেন, উনি সবকিছু সমর্থন করেননি। কিন্তু আমি আব্বাসউদ্দিনের বই থেকে পড়েছি যে ব্যক্তিগতভাবে তাদের খুব সুসম্পর্ক ছিল। নামাজি এই গানটি আব্বাসউদ্দিন বারবার করে গিয়ে নজরুলের কাছে চাইছিলেন, নজরুল ব্যস্ত ছিলেন, উনি নাটক লিখছিলেন।
তখন উনি আব্বাসউদ্দিনকে বলেন যে তুমি পরে আসো। তখন আব্বাসউদ্দিন বলে যে আমাকে শুধু একটা কিছু দেন, আমি নামাজটা পড়বো, আমি গানের জন্য আসিনি, আমি একটু আচ্ছা। জায়নামাজ খুঁজছি। অনেকক্ষণ ধরে বসেছিলেন আব্বাসউদ্দিন। তখন উনি জোহরের নামাজটা পড়লেন, পড়ে দেখেন কাগজটা হারমোনিয়ামের উপরে রাখা, হে নামাজি আমার